আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 51 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ফেব্রুয়ারির শেষের দিকের সকাল, শীতের মৃদু ছোঁয়া এখনো বাতাসে রয়ে গেছে, তবে রোদটা একটু একটু করে উষ্ণ হতে শুরু করেছে। পর্দার ফাঁক গলে হালকা আলো পড়ছে নাফিসার ঘরের পড়ার টেবিলে। জানালার বাইরে কুয়াশায় জমে ঠান্ডা বাতাসে রোদের ছায়া যেন দোল খাচ্ছে। পাখির ডাক, রাস্তার দূর থেকে ভেসে আসা রিকশার টুংটাং, সব মিলিয়ে খুব শান্ত, খুব নির্জন একটা সকাল। কিন্তু এই শান্ত সকালের সাথে মিশে আছে একটা অদৃশ্য শূন্যতা। নাফিসা পড়ার টেবিলে বসে আছে, সামনে ছড়িয়ে রাখা বই। আজ তার এইচএসসি পরীক্ষার শেষ দিন। হাসির দিন হওয়া উচিত ছিল, স্বস্তির দিন হওয়া উচিত ছিল, কিন্তু নিঃশব্দে টুপ টুপ 2 ফোঁটা পানি পড়লো বইয়ের উপর। পানির দাগটা মিশে যেতে যেতে কাগজের রং গাঢ় হয়ে উঠলো, বিন্দু বিন্দু গুলছাপ ছড়িয়ে গেল পৃষ্ঠা জুড়ে। নাফিসার দ্রুত চোখ মুছলো, তবুও আরেক ফোঁটা গড়িয়ে পড়লো। শেষ চোখ বুজে ফেললো, বুকের ভেতর কেমন করে যেন মোচড় দিয়ে উঠলো। মনে মনে বলল, ডিএসপি সাহেব। হালকা কাপা কণ্ঠে নামটা বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। আজ 3 মাস হতে চললো, পুরো 3 মাস। কক্সবাজার থেকে সেদিন রাতে ঢাকায় ফিরে আসার পর আর একবারও তাকে দেখেনি। কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই, একটাও খবর নেই। প্রথম 2 সপ্তাহ নাফিসা প্রতি রাতে কাঁদতো, তারপর চেষ্টা করেছে নিজেকে সামলাতে, ব্যস্ত থাকতে, পড়াশোনায় ডুবে যেতে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, আজ শেষ, সব শেষ। আফিয়া বেগম তাকে যতটা সম্ভব সাপোর্ট করছে। সাইফানও প্রতিদিন রোজ দিয়ে আসা নিয়ে আসা সবকিছু দেখছে। সাইমান নাকি ওকে দায়িত্ব দিয়ে গেছে নাফিসার সবকিছু দেখতে যতদিন আমি ফিরছি না। কিন্তু ঠিক কোথায় গেছে সাইমান এখনো কেউ জানায়নি। টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়তেই নাফিসার বুক ধরফর করে উঠলো। 8:30 মনে মনে বলল, আল্লাহ, রাত 9টা বাজতে চললো। সে উঠে দাঁড়ালো তাড়াহুড়ো করে, দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে ছুটে গেল। ঠান্ডা পানি ছুঁয়ে মুখটা ধোয়ার পর সাদা কলেজ ড্রেসটা ঠিকঠাক করে গায়ে দিয়ে বেরিয়ে আসে। তারপর সোজা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবটা জড়াতে গেল, আবারও খুলে ফেললো। মনে হলো ঠিকমতো হচ্ছে না। আয়নায় নিজের দিকে তাকাতেই মনটা আরো খারাপ হয়ে গেল। মুখে নতুন নতুন ব্রণ, চোখের নিচে কালি, হয়তো রাত জেগে পড়ার ফল, নাকি অন্য কিছু। আফিয়া বেগমের বকা প্রতিদিনই খেতে হয়। কখনো মুখে প্যাক লাগিয়ে দেন, আবার কখনো ভর্ৎসনা করেন। বেবি পাউডারের ডিব্বাটা হাতেই ছিল, মন না চাইলেও মুখে হালকা করে লাগিয়ে নিল নাফিসা। মামনির বকা এড়াতেই যেন, কিন্তু চোখের নিচের কালচে দাগ সেটা কিছুতেই আড়াল হলো না। ব্যাগটা কাঁধে তুলে নিতে না নিতেই সিঁড়ি বেয়ে নিচে নামলো। বসার ঘরে পৌঁছাতেই দেখে আফিয়া বেগম দাঁড়িয়ে আছেন, হাতে ট্রে, তার উপর খাবারের প্লেট। নাফিসাকে দেখে ভ্রুকুচকে বললেন, এই মেয়ে, এত দেরি করলি কেন? পরীক্ষা দিতে যাবি, এদিকে লেট করে নিচে নামলি। এখন তো বলতে পারবি না খালি পেটে যাব, চল চুপচাপ খা, বললেন। আর ওর হাত প্রায় জোর করে ধরে চেয়ারে বসিয়ে দেন। নাফিসা একটু হেসে ফিসফিস করে বলল, উফ মামুনি, সময় নাই তো। আফিয়া বেগম বললেন, খা, সময় না থাকলে আরো খেতে হয়, না খেলে মাথা কাজ করবে। বলা মাত্রই নাফিসার মুখে খাবার তুলে দিতে শুরু করলেন তিনি। মামুনির কথার রাগ, তিরস্কার, এসবের আড়ালে যে কতটা দুশ্চিন্তা লুকানো থাকে নাফিসা খুব ভালো করেই জানে। তাই চুপচাপ খেতে লাগলো। চোখ দুটো কেমন জানি গরম হয়ে উঠছে, কিন্তু সে দ্রুত পলক ফেলতে লাগলো যাতে কারো চোখে না পড়ে। খাওয়া শেষে আফিয়া বেগম হাত ধুয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। নাফিসা কাছে টেনে নিয়ে মামুনির কোমর জড়িয়ে ধরলো। বুকে মুখ গুজে থাকা মেয়েটার দিকে চেয়ে আফিয়া বেগমের মনটা কেমন যেন ধরে এলো। নরম স্বরে বলল, শোনা মেয়ে, মনটা শক্ত করো, পরীক্ষা শেষ, তারপর এডমিশনের প্রস্তুতি শুরু হবে, তাই ভেঙে পড়লে চলবে না। নাফিসার গলা শুকিয়ে গেল, বুকটা ভারী হয়ে উঠলো, তবুও কষ্ট চেপে বলল, আফিয়া বেগম বলল, আল্লাহ ভরসা, ভালো করে পরীক্ষা দিও, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, বলে মাথায় মায়া ভরা চুমু দিলেন। ঠিক তখন ওই বিপ বিপ বাইরে গাড়ির হর্ন শোনা গেল, আর দরজার পাশে দাঁড়িয়ে সাইফান ডেকে উঠলো। তারপর বলল, কিরে ছোটু, রেডি? চল, দেরি হয়ে যাচ্ছে। নাফিসা ব্যাগটা তুলে দৌড় দিল। সাইফান ওকে দেখে হেসে বলল, হেঁটে আসলে হবে না, একটু দৌড়াও, আজ কিন্তু শেষ পরীক্ষা, 1 মিনিটও লেট করা যাবে না। নাফিসা মুখ টিপে হাসলো, তারপর বলল, আসছি ভাইয়া, আসছি। গাড়িতে বসতে হালকা বাতাস জানলার ভেতর দিয়ে ঢুকে মুখে লাগলো। দুজনে নীরবে কিছুক্ষণ রাস্তা দেখলো। তারপর সাইফান বলল, বনু, ভালো করে পরীক্ষা দিবি, ঠিক আছে? নিজের উপর কনফিডেন্স রাখিস, শেষটা যেন বেস্ট হয়। নাফিসা মাথা নেড়ে বলল, ইনশাল্লাহ। চোখ নামিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। গাছের ছায়া পেরিয়ে যাচ্ছে, রাস্তার পাশের হকার, রিক্সা, স্কুলের বাচ্চারা, সবকিছু চলতে আছে, শুধু তার পৃথিবীটা কোথাও থেমে গেছে। কিছুক্ষণ চুপ থেকে সাইফান আবারও বলল, স্বরে অদ্ভুত গম্ভীর্য। তারপর বলল, শোন, আমি আজকে নিতে আসবো না তোকে। নাফিসা চমকে তাকালো, তারপর বলল, কেন? সাইফান বলল, ড্রাইভার কাকা নিতে আসবে, আব্বু আমাকে জরুরি কাজে 1 সপ্তাহের জন্য বাইরে পাঠাচ্ছে, তাই তো এই কয়েকদিন নিজের খেয়াল রাখিস, তোর কিছু হলে তোর জামাই আমার গলায় ছুরি বসাবে। হালকা হেসে বলল। তারপর নাফিসার দিকে তাকিয়ে দেখলো ওর মুখটা মলিন হয়ে গেছে। কথা ঘুরিয়ে আবারও বলা শুরু করলো, বাসায় গিয়ে আম্মুর সঙ্গে থাকবি, কোনো সমস্যা হলে তাকে বলবি, আর চিন্তা করিস না, ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে। শেষ কথাটা বলার সময় সাইফানের গলা খানিকটা নরম হয়ে গেল। নাফিসা জিজ্ঞেস করতে চাইলো, সাইমন সম্পর্কে কিছু জানো? কিন্তু বলল না। জানে উত্তর কি আসবে, বরাবরের মতো না, শুধু আস্তে করে বলল, হবে ভাইয়া, ইনশাল্লাহ। কথা বলতে বলতে গাড়ি কলেজের সামনে থামলো। নাফিসা নেমে দাঁড়াতেই সাইফানও নেমে পড়লো। সে নাফিসার মাথায় আলতো করে হাত রেখে বলল, ভালো করে দিবি, আর
কিচ্ছু চিন্তা করবি না। একটা ছোট্ট হাসি দিয়ে বিদায় জানালো সে। গাড়িতে উঠে চলে গেল। নাফিসা গভীর শ্বাস নিল, ব্যাগের স্টেপ ঠিক করলো, তারপর কলেজ গেটে ভিড় ঠেলে ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকার পর হঠাৎ পিছন থেকে আওয়াজ আসলো, এই নাফি এদিকে। নাফিসা তাকাতেই দেখে মেহের আবার মেহেরিন হাত নেড়ে ডাকছে। তারা দুজন আগেই এসেছে। নাফিসার মুখ দেখে অবাক হয়ে গেল। মেহেরিন এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই শুন, কেঁদেছিস নাকি তুই? নাফিসা তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে নিল, তারপর মুচকি আসলো আর বলল, কোথায়? ধুলো পড়েছে মনে হয়। মেহেরা হেসে বলল, তুলা? চোখের ভেতর নাকি হৃদয়ের ভেতর? এই তুই এত বড় পরীক্ষা নিয়ে টেনশনে থাকিস কেন রে? ঠিক তো সবসময় আমাদের দুজন থেকে তুই ভালো রেজাল্ট করবি, এটা নিয়ে তো কান্নার কি আছে? আজব পাবলিক তুই। নাফিসার আগে লুকে তাকালো মেহরাবের দিকে। সেই দৃষ্টি দেখে মেহরাব ভয় পাওয়ার ভান করলো। মেহেরিন এবার বলে উঠল, হয়েছে যত ঢং করা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রুমের ভেতর চল। ঘন্টা দিয়ে দিচ্ছে বলে তিনজন যার যার পরীক্ষা কেন্দ্রে চলে গেল। আর এদিকে ভার্সিটি ক্যাম্পাসের বিস্তীর্ণ সবুজ মাঠের এক কোনায় বসে আছে রিশা আর জারিন। অনেকটা দূরে ছায়া ঢাকা বেঞ্চগুলোতে পাখির ডাক মিলিয়ে যাচ্ছে কোলাহলের সাথে। ছেলেমেয়েরা কেউ ক্লাসে যাচ্ছে, কেউ গ্রুপ করে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এজন্য তারুণ্যের গুঞ্জন ভরা জগৎ। কিন্তু এই রঙিন ভিড়ের মাঝে বেমানানভাবে নিস্তব্ধ হয়ে বসে আছে রিশা। মুখটা শুকনো, চোখের নিচে কালচে দাগ, বই খুলে রেখেছে কিন্তু পৃষ্ঠা উল্টাচ্ছে না। একই জায়গায় মিনিটের পর মিনিট তাকিয়ে আছে। জারিন পাশে বসে থেকে ওর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। গত 3 মাস ধরে একই অবস্থা, নিস্তব্ধ, চুপচাপ, একেবারে ভেতরটা মরুভূমি হয়ে গেছে। মেয়েটা আগের রিশার সাথে মিলে না। জারিন প্রতিদিনই চেষ্টা করে, কথা বলে, গল্প করে, জোকস মারে, কিন্তু না, তাতে রিশার মনটা হাসে না, একদমই না। সবচেয়ে বড় সমস্যা আকাশের ব্যাপারটা। আকাশ যেভাবে রিশাকে সম্পূর্ণ ইগনোর করছে, যেন কোনো পরিচয় নেই। একটা কথাও বলে না, দেখা হলেও চোখ ঘুরিয়ে চলে যায়। এই অবস্থায় জারিন আর সাইফান একদিন ঠিক করলো, আকাশের সাথে একবার কথা বলতে হবে। এমন করে তো আর চলতে পারে না। সাইফান রিশা আর আকাশের সম্পর্কটা এখনো মানতে পারেনি। তবুও রিশার অবস্থা দেখে 4 দিনের বোঝানোতে আজকাল তেমন একটা রিয়াকশন দেখায় না এই ব্যাপারটাই। একবার জারিন তার হটকারি আর জেদি স্টাইলে সেদিন সাইফানকে বলেছিল, চলেন ভাই একবার গিয়ে ছেলেটার মাথায় হাতুড়ি মারি, সব ঠিক হয়ে যাবে। সাইফান রাজি ছিল না, তবুও শেষ পর্যন্ত জারিন তাকে রাজি করিয়েছিল। দুজন একসাথে গিয়েছিল আকাশের কাছে। সাইফান দাঁড়িয়েছিল দূরে, কোনো কথা বলেনি, কোনো অনুরোধ করেনি, শুধু একটা কারণে এসেছিল। বোনকে এই অবস্থায় দেখে মনটা কেমন করছিল। কিন্তু আকাশ, হাইরে ঘাট টেরা ছেলে, একটুও বদলায়নি, কোনো কথা শোনেনি, কোনো ব্যাখ্যাও দেয়নি। শুধু একটা কথাই বলেছিল, আমার সাথে এগুলো বলে কোনো লাভ নেই, ওকে বলো আমাকে ভুলে যেতে। সাইফান আকাশের আচরণে আরো ছুটে যায়, ছুটে আকাশকে মারতে চায়, কিন্তু জারিন অনেক কষ্টে থামিয়ে নিয়ে আসে। এরপর থেকে সে যেন আরো বেশি ইগনোর করা শুরু করলো। দেখলে পাশ কাটিয়ে যায়, চারপাশে যেন বাতাসই নেই। রিশাকে দেখে তার চোখে মুহূর্তে ভয়ের ছায়া, কিন্তু মুখে কঠোরতা। আর মজার বিষয় হলো, এসবের ভিতর রিশার ঝামেলা সামলাতে সামলাতে জারিন আর সাইফান নিজেদের অজান্তে একদম কাছে চলে এসেছে। এত কাছে যে ওদের কথার মধ্যে প্রেম কম, কিন্তু ঝগড়া, খুনসুটি, মাখামাখি ওগুলাই বেশি। আজও সেই ক্যাম্পাসে বেঞ্চে বসে দুই বান্ধবী। জারিন বারবার বলছে, রিশু চল না ফুচকা খাই, এত চুপচাপ লাগে কেন, চল না রে প্লিজ। রিশা বইয়ে মুখ গুজে রেখেই বলল, জরুরি পড়া আছে, তা বলে আবার সেই এক লাইন পড়ছে 10 মিনিট ধরে। জারিন চোখ উল্টায়, তারপর বলে, জরুরি পড়া না, জরুরি পাগলামি, তুই কি এবার ফার্স্ট হতে যাচ্ছিস নাকি? কোনো উত্তর নেই। জারিন এবার বইটা রিশার হাত থেকে টেনে নিল, তারপর বলল, এই কথা বলবি? রিশা বিরক্ত হয়ে তাকালো, তারপর বলল, কিরে মাথা খাস না তো? জারিন ভ্রু তুলে বলল, মাথা খাই? তাহলে তোর এই মুখ দেখে কি করব? এত কুৎসিত হয়ে গেছিস, দুদিনে বুড়ি হয়ে যাবি। রিশার চোখ জ্বলে উঠলো, তারপর বলল, তুই আমাকে বুড়ি বললি? জারিন বলল, আর কি, চেহারা দেখ, পালাইতে ইচ্ছা করে। রিশা বই ছুঁড়ে মারার মতো ভাব নিয়ে বলল, আজকে তোরে পিটাইয়া শুয়ে দিব। জারিন দাঁত বের করে বলল, ওই যে পুরান রিশা ফিরতেছে মনে হয়। দুজনের ঠাট্টা ঝগড়া চলছিল। এমন সময় জারিনের ফোনে বেজে উঠলো। স্ক্রিনের নামটা জলজল করছে, সাইফান কলিং। জারিন এমন ভাবে চমকে উঠলো যেন বিয়ের দিন শ্বশুরবাড়ির লোক দেখে পালাতে হবে। তাড়াতাড়ি কলটা কাটতে গেল, কিন্তু তখনই রিশা দেখলো। ধীরে ধীরে রিশার 2 চোখ বড় হতে লাগলো। ফুকুচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমার ভাই তোকে ফোন দিচ্ছে? জারিন তড়িঘড়ি করে ফোনটা উল্টে রাখলো, তারপর বলল, কিছু না। রিশার সামনে ঝুঁকে ফোনটা কেড়ে নিল। স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে আমার ভাই, যে তোকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়, সে আজকাল তোকে কেন ফোন দিচ্ছে রে? জারিন তুতলাতে লাগলো, তারপর বলল, কিচ্ছু না রে, মানে একটু। রিশা চোখ শুরু করে বলল, তোলে তোলে চালাচ্ছিস নাকি টেম্পু? কি চলেছে দুজনের? জারিন লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু মুখ চেপে বলল, শুন, কিছু না বললাম মনে নেই। রিশা বই গুটিয়ে ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল, আচ্ছা ঠিক আছে, তুই ম্যানেজ কর, আমি বাসায় যাই, জরুরি কাজ আছে। জারিন উঠে দাঁড়িয়ে বলল, এই কোথায়? রিশা বলল, বাড়ি। একদম ফ্ল্যাট ভাঙা গলায় বলে রিশা চলে গেল। জারিন দীর্ঘশ্বাস ফেলতে না ফেলতে আবারও ফোন বেজে উঠলো, এইবারও সাইফান। জারিন কাপা গলায় বলল, তোমার জন্য অল্পের জন্য ধরা খাইয়া যাচ্ছিলাম রিশার কাছে, মাথায় কিছু থাকে তোমার? ফোনের ওপাশ থেকে সাইফান চেঁচিয়ে উঠলো, তারপর বলল, চশমা, কল কেটে দিবি কেন? আমি কি তোর চাকর?
আর আমারে ভাব দেখাস কেন? জারিন চোখ পাকালো, তারপর বলল, ভাব দেখাই? তুমি তো যেই বলে ফোন রেখে দাও, আমি মরেই যাই পাশে। সাইফান বিরক্ত, তারপর বলল, শুন, গেটের বাইরে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আইসো, অপেক্ষা করতে পারবো না, 2 ঘন্টা পরে ফ্লাইট, তোমার সাথে দেখা করেই যাব। জারিনের বুক ধকধক করে উঠলো। এই মানুষটাকে সে যতই গালি দিক, মুখ ফিরিয়ে যাক, ভেতরে কোথাও একটা টান তো আছেই, রাগেও সে সেটাকে অস্বীকার করতে পারে না। জারিন দ্রুত ব্যাগ তুলে গেটের দিকে হাঁটলো। ক্যাম্পাস গেটের বাইরে সাইফানের গাড়ি দাঁড়িয়ে, তো সানগ্লাস খুলে তাকালো জারিনের দিকে অদ্ভুত নরম চোখে। এমন চোখ সাধারণত জারিন দেখে না তার কাছে। জারিন আসতেই সাইফান বলল, ফার্স্ট উঠো। জারিন মুখ বাঁকালেও উঠে বসলো। গাড়ি চললো কিছু দূর ফাঁকা রাস্তার দিকে। সাইফান হঠাৎ গাড়ি থামালো, জানালা দিয়ে বাতাস ঢুকছে, জারিনের চুল উঠছে। সাইফান ধীরে ধীরে ওর দিকে ঘুরলো, চোখে দুষ্ট ঝিলিক, দুটো আঙ্গুল দিয়ে নিজের ঠোঁটের দিকে ইশারা করলো, তারপর বলল, একটা চুম্মা দাও। জারিন হতভম্ব হয়ে তাকালো, তারপর বলল, তুমি কি কথা বলতেছো এগুলো? সাইফান নাসুর, তারপর বলল, দেও না, তুমি আমার গার্লফ্রেন্ড, তাইলে এত কৃপণতা করো কেন? জারিন বলল, তোমার কি লজ্জা শরম কিছুই নাই? সাইফান বলল, লজ্জা পরে করবো, এখন দাও। জারিন চোখ বড় বড় করে উঠলো, তারপর বলল, এই ধলা বিলাই, এসব অগাজের ইশারায় আমার দিকে দিস না, বিয়ের আগে এগুলো চলবে না, খবরদার। সাইফান হতাশ হয়ে মাথা পেছনে ঠেকিয়ে বলল, চশমা পা, তুই আমার বালের গার্লফ্রেন্ড, একটা চুম্মা দেস না? একবার ভুল করে তোর অমিত খাইছিলাম, তারপর থেকে খাবার সুযোগই পাই না, তুই কি আমার ফকির বানাইছিস? তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ। আর তোমাতে হারিয়ে যায় গল্পটি যেহেতু শেষ, সেহেতু নতুন গল্প আনতে যাচ্ছি, আপনারা যদি বলেন তাহলে আনবো, আর না হলে আনবো না। তো ধন্যবাদ সবাইকে, সবার মতামত জানাবেন।